আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে। আমরা অলরেডি নৈবেত্তিক অষ্টম শ্রেণীর বাংলা যে কোশ্চেন পেপার সেটার নৈবেত্তিক অংশ নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি। আমাদের প্রথম পর্বে যারা মিস করেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পর্বটি দেখে আসতে পারো। এছাড়া আজকে আমরা আলোচনা করব রচনামূলক অংশ নিয়ে, অর্থাৎ আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। যারা মিস করেছো আমি আবার বলছি, প্রথম পর্বটা দেখে আসতে পারো। তো রচনামূলক অংশে আমরা আলোচনা করেছিলাম যে 75 মার্কসের অ্যান্সার তোমাদের দিতে হবে এখানে কোশ্চেনের। তো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে 10টি, ঠিক আছে। রচনামূলক অংশে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের 10টি। সেই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিলে তোমরা এক একটা কোশ্চেনের অ্যান্সারের জন্য পাবে 2 মার্কস করে। সো চলো দেখা যাক এই 10টি কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কিভাবে দিবে বা কত লিখতে হবে, কতটুকু লিখতে হবে। আচ্ছা, আমি একটা কথা তোমাদেরকে ভালোভাবে ক্লিয়ার করে দেই যে এই যে কোশ্চেন পেপারটা তোমরা দেখতে পাচ্ছ এনসিটিভির পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই কোশ্চেন পেপার থেকে কিন্তু তোমরা হুবহু কোশ্চেনগুলা মুখস্থ করে ফেলো না বা অ্যান্সারগুলো মুখস্থ করে ফেলো না, কারণ এই কোশ্চেন পেপারটা দেওয়া হয়েছে শুধুমাত্রই তোমাদের টিচাররা যাতে একটা আইডিয়া পায় যে কিভাবে কোশ্চেনটা তোমাদের আসবে, অর্থাৎ তোমরাও যেন একটা আইডিয়া পাও। এই যে ভিডিওটা বানাচ্ছি কারণ হচ্ছে তোমরাও একটা আইডিয়া পাও যে এই ধরনের কোশ্চেন প্যাটার্নই কিন্তু তোমাদের আসবে। তবে হুবহু এই কোশ্চেনগুলাই যে আসবে বা এখান থেকে এক আধটা কোশ্চেন দিয়ে দিবে এই গ্যারান্টি কিন্তু নেই, কারণ এখানে কিন্তু উল্লেখ করেই দেওয়া হয়েছে যে এখান থেকে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় যেন দেওয়া না হয়, ঠিক আছে। এনসিটিভির পক্ষ থেকে কিন্তু এটা বলে দেওয়া হয়েছে। তো এটা শুধুমাত্র একটা ডেমো কোশ্চেন পেপার, ওকে। এটা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। তো চলো আর কথা না বাড়িয়ে এই যে কোশ্চেনগুলো থাকবে তোমাদের ছোট ছোট কোশ্চেন 2 মার্কসের, তো এইগুলোর অ্যান্সারটা তোমরা কতটুকু লিখবে, কিভাবে লিখবে, কতটুকু লিখলে তোমরা এই 2 মার্কস ভালোভাবে পেয়ে যাবে, এটার একটা আইডিয়া তোমাদেরকে দিয়ে দেই। তো দেখো, আমাদের প্রথম কোশ্চেন ছিল মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, কথাটি বুঝিয়ে লিখো, ওকে। তো দেখো এখানে এই উত্তরটা এইভাবে লেখা হয়েছে, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি কথাটি প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে ফুল বলতে দেশের স্বাধীনতা, সত্তা এবং মুক্তিকে বোঝানো হয়েছে। যুদ্ধের মাধ্যমে এই মূল্যবান স্বাধীনতা ও সত্তাকে রক্ষা করার সংকল্প প্রকাশ পেয়েছে। এটি দেশের প্রতি ভালোবাসা ও আত্মত্যাগের প্রতীক। আচ্ছা, 2 নম্বরে দেখো কোশ্চেন আছে যাত্রা গল্পে ফেরার কোনো পথ নেই বলা হয়েছে কেন? উত্তর, শওকত আলী, যাত্রা গল্পে ফেরার কোনো পথ নেই বলা হয়েছে কারণ চরিত্রগুলো এমন এক পরিস্থিতিতে রয়েছে যেখানে তারা শহরের ভয়াবহ অবস্থা থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু ফেরার কোনো উপায় নেই কারণ শহরে ফিরলে তাদের মৃত্যু বা আরও বিপদের সম্মুখীন হতে হবে। শহরের নিরাপত্তাহীনতা এবং যুদ্ধের ভয়াবহতা তাদেরকে আগাতে বাধ্য করছে, যেখানে তারা নিরুপায়ভাবে এগিয়ে চলছে। ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, তাই তারা অনিশ্চিতভাবে ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক আছে। 3 নাম্বার কোশ্চেনে আছে দেখো, আমি ছিলাম সংসার পদ্মার বালুচরের দিকে অনাদরের কূলে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথা বলার কারণ কি? আচ্ছা, অ্যান্সারটা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের আমি ছিলাম সংসার পদ্মার বালুচরের দিকে অনাদরের কূলে কথাটি জীবনের একাকিত্ব ও অবহেলার অনুভূতির প্রতীক। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের এই নিষ্ফল দিকের সাথে তার নিজের অভিজ্ঞতাকে তুলে ধরেছেন, যেখানে তিনি নিজেকে নির্জন, মূল্যহীন ও অবহেলিত মনে করেছেন, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বরে দেখো কি আছে, দেওয়ালে রেখাগুলো বাড়ছে, মনের দাগও বাড়ছে প্রতিদিন, উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? উত্তর, উক্তিটির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের জীবনের কঠিন বাস্তবতা, মানসিক যন্ত্রণা এবং শত্রুদের প্রতি ক্রমবর্ধমান ঘৃণার প্রকাশ ঘটেছে। দেওয়ালের রেখা শত্রুদের হত্যার সংখ্যা নির্দেশ করে, যা যুদ্ধের অব্যাহত অগ্রগতি ও সফলতা বোঝায়। অপরদিকে মনের দাগ প্রতিদিনকার
মানসিক ক্ষত এবং যুদ্ধের নৃশংসতা থেকে সৃষ্টি অভ্যন্তরীণ বেদনা ও শোককে চিহ্নিত করে। এটি মুক্তিযোদ্ধাদের ক্রমাগতভাবে যুদ্ধের ভয়াবহতার সম্মুখীন হওয়ার এবং তাদের মানসিকভাবে ভেঙে পড়ার ইঙ্গিত বহন করে। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো এভাবে অ্যান্সারগুলো তোমরা দিতে পারো। এছাড়াও যদি মনে হয় যে অ্যান্সারটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, তোমরা চাইলে নিজেদের মতো করে এখান থেকে আইডিয়া নিয়ে মডিফাই করে নিতে পারো। ঠিক আছে, অর্থাৎ ছোট করে নিতে পারো। ওকে, আচ্ছা 5 নাম্বার দেখো, তুত বোকা এইটা আর এমন কি যোগ, এর চেয়ে আরও যোগও আছে, কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। ঠিক আছে, এমন কোশ্চেনই আসবে, তবে এই ধরনের কোশ্চেন আসবে, কিন্তু একদম হুবহু এই কোশ্চেনটাই যে আসবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, আচ্ছা উত্তরটা দেখে নেই চলো। কথাটির মাধ্যমে ওসমান বোঝাতে চেয়েছে যে প্রকৃত যোগ শুধু শরীরের রক্ত চুষে নেয়, কিন্তু সমাজে এমন অনেক যোগ শোষক, ঠিক আছে যারা চাষিদের শ্রমের পুরো ফল শোষণ করে নেয়। জমির মালিক এবং সমাজের শোষণ প্রথা সেই বৃত্তর যোগ হিসাবে উপস্থিত, যারা তাদের কষ্টের ফসলের বড় অংশ দখল করে নেয়। ঠিক আছে, আচ্ছা 6 নম্বরে দেখো, তবু জানি কোনোদিন পৃথিবীর ভিড়ে হারাবো না তারে আমি, তবু জানি কোনোদিন পৃথিবীর ভিড়ে হারাবো না তারে আমি, কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর, কথাটি দ্বারা বোঝানো হয়েছে যে কবি তার প্রিয় বাংলার প্রকৃতি, জীবন ও সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত। পৃথিবীর ব্যস্ততা ও পরিবর্তনের মাঝেও এই প্রিয় স্থান ও স্মৃতির সাথে তার সম্পর্ক অম্লীন থাকবে। তিনি বিশ্বাস করেন বাংলার প্রকৃতি এবং তার স্নিগ্ধ রূপ তাকে কখনোই ভুলিয়ে দেবে না। আচ্ছা 7 নম্বরে দেখো, কোশ্চেন আছে, গেরিলা যুদ্ধ কাকে বলে, ব্যাখ্যা করো। উত্তর, গেরিলা যুদ্ধ হলো একটি বিশেষ যুদ্ধ কৌশল যেখানে ছোট প্রশিক্ষিত দল অতর্কিত আক্রমণ ও ধোঁকামূলক পদ্ধতিতে বড় সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করে। এটি মূলত শত্রুর দুর্বলতা কাজে লাগিয়ে স্থানীয় পরিবেশের সুবিধা নিয়ে পরিচালিত হয়। ঠিক আছে, আচ্ছা 8 নম্বরে দেখো, ইবনে বতুতার ভ্রমণ রচনাটিকে তথ্যমূলক লেখা বলা যায় কেন? আচ্ছা উত্তর দেখো, রচনাটিকে তথ্যমূলক লেখা বলা যায় কারণ এতে বিভিন্ন দেশের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তথ্য বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। তার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ থেকে পাঠকরা সেসব স্থানের সঠিক তথ্য ও পরিবেশ সম্পর্কে ধারণা পায়। আচ্ছা দেখো 9 নম্বরে কি কোশ্চেন আছে, যে শব্দকে ভালোবাসে খুব, শব্দকে আদর করে যে সুখ পায়, সেই তো হতে পারে কবি, কথাটি বুঝিয়ে লিখো। আচ্ছা দেখো উত্তরটা এইভাবে হবে, এই কথাটির অর্থ হলো কবি হওয়ার জন্য শব্দের প্রতি গভীর ভালোবাসা এবং তাদের মাধ্যমে অনুভূতি প্রকাশ করার ক্ষমতা থাকা জরুরি। শব্দকে সঠিকভাবে ব্যবহার করে সৌন্দর্য ও ভাবের মাধুর্য সৃষ্টি করাই কবির প্রকৃত আনন্দ এবং সৃজনশীলতার উৎস। দেখো 10 নম্বরের কোশ্চেন হচ্ছে, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, এই হৃদয়ের সবচেয়ে বড় কোনো মন্দির কাবা নাই বলতে কবি হৃদয়ের মহত্ব ও পবিত্রতার কথা বোঝাতে চেয়েছেন। মানুষের হৃদয়ে ভালোবাসা, মানবতা ও সততা থাকে, যা যে কোনো ধর্মীয় স্থান বা উপাসনালয়ের চেয়ে শ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই ছিল আমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা আলোচনা করব
রচনামূলক দৃশ্যপটবিহীন যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করবো, এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। সো আমাদের সঙ্গেই থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য, পরবর্তী পর্ব দেখার জন্য। সো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।